-20 ডিগ্রি ঠান্ডা, বিদ্যুৎ নেই, গরম পানির কোনো ব্যবস্থা নেই, বাইরে মিসাইল পড়ছে। এটা কোনো মুভির দৃশ্য না, এটা আজকের কিয়েভ। আজ থেকে ঠিক 4 বছর আগে 24শে ফেব্রুয়ারি 2022 রাশিয়া বলেছিল এই যুদ্ধ মাত্র 72 ঘন্টায় শেষ হবে। 72 ঘন্টা হয়নি, 72 সপ্তাহ হয়নি, আজ পূর্ণ 4টি বছর। আর এই 4 বছরে কি হয়েছে জানেন? 12 লাখ সৈন্য হতাহত, পুরো ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস, কোটি কোটি মানুষ উদ্বাস্ত, কিন্তু যুদ্ধ থামেনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো রাশিয়া কি সত্যি জিতছে, ইউক্রেন কিভাবে টিকে আছে, ট্রাম্পের শান্তি চুক্তি কি আসলে শান্তি আনবে নাকি বিশ্বাসঘাতকতা করবে, আর এই যুদ্ধের শেষ কোথায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা তথ্য দেব যেটা বেশিরভাগ মানুষ জানে না। 4 বছরে এই যুদ্ধে কি হয়েছে সেটা সংখ্যায় বললে মাথা ঘুরে যাবে। পশ্চিমা মিডিয়া বলছে রাশিয়ার পক্ষে 12 লাখেরও বেশি সৈন্য হতাহত হয়েছে, মারা গেছে অন্তত 2,19,000-এর বেশি, আর ইউক্রেনের 5 থেকে 6 লাখ সৈন্য হতাহত। রাশিয়া এই 4 বছরে ইউক্রেনের মোট ভূখণ্ডের 20% দখল করে নিয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের সমান। ইউক্রেনের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে, 70% বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধ্বংস। কিয়েভে প্রায় 6 লাখ মানুষ শহর ছেড়ে চলে গেছেন, কারণ প্রতিদিন মাত্র 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এবং গত এক সপ্তাহে যুদ্ধের 4 বছর পূর্তির আগে রাশিয়া আবার বিশাল হামলা চালিয়েছে। কিয়েভ সহ 5টি অঞ্চলে এক রাতেই 50টি মিসাইল আর প্রায় 300 ড্রোন। কিয়েভের 12,000 অ্যাপার্টমেন্ট ভবনের অর্ধেকই এখন হিটিং ব্যবস্থা নেই বললেই চলে। -20 ডিগ্রিতে মানুষ উত্তাপের জন্য আশ্রয় কেন্দ্রে গরম তাঁবুতে আশ্রয় নিচ্ছে। এটা যুদ্ধ না, এটা একটা জাতিকে ধীরে ধীরে শীতে জমিয়ে মারার কৌশল। সামরিক অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কিভাবে ধরে রেখেছেন পুতিন এই যুদ্ধের সময়, চলুন দেখে আসি। ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া গত 4 বছরে এক অভূতপূর্ব সামরিক ও রাজনৈতিক সংকল্প প্রদর্শন করেছে। পশ্চিমা দেশগুলোর ধারণা ছিল তীব্র নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপে রাশিয়ার অর্থনীতি ও সামরিক কাঠামো ভেঙে পড়বে, কিন্তু পুতিন অত্যন্ত কৌশলের সাথে রাশিয়াকে একটি ওয়ার ইকোনমি, বা সহজ বাংলায় যদি আমি বলি যুদ্ধকালীন অর্থনীতিতে পুরো পাল্টে দিয়েছে। উত্তর কোরিয়া ও ইরানের সাথে কৌশলগত সামরিক জোট এবং চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক গভীর করার মাধ্যমে পুতিন ইউক্রেন ফ্রন্টে অস্ত্রের নিরবিচ্ছিন্ন সরবরাহ একেবারে নিশ্চিত করেছেন। ইউক্রেনের 20% ভূখণ্ড দখল করে রাখা এবং ডনবাস অঞ্চলে ক্রমাগত অগ্রগতি প্রমাণ করে যে পুতিন কেবল টিকে থাকতেই আসেননি, বরং তিনি মানচিত্র পূর্ণ নির্ধারণের লক্ষ্যে ধীরে ধীরে কিন্তু দৃঢ় চিত্তে এগিয়ে যাচ্ছেন। তার এই ধৈর্যের যুদ্ধ, ওয়ার অফ অ্যাটেনশন কৌশল ইউক্রেন ও তার বন্ধুদের মানে ন্যাটোদের, পশ্চিমাদের, আমেরিকানদের ক্লান্ত করে তোলার একটি সুপরিকল্পিত ছক। পুতিনের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো রাশিয়ার বিশাল জ্বালানি সম্পদ, যেটিকে তিনি ইউরোপের বিরুদ্ধে একটি কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করে যাচ্ছেন। হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে তিনি ইউরোপীয় ইউনিয়নের ঐক্যে ফাটল ধরাতে সক্ষম হয়েছেন। পুতিন জানতেন যে দীর্ঘমেয়াদী যুদ্ধে পশ্চিমা দেশগুলোর জনমত ইউক্রেনকে সহায়তার বিপক্ষে চলে যেতে পারে, এবং ট্রাম্পের মতো নেতাদের উত্থানে সেই সুযোগকে আরো বাড়িয়ে দিয়েছে। বর্তমানে রাশিয়া কেবল রণক্ষেত্র নয়, বরং কূটনীতিক টেবিলেও নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে একেবারে পৌঁছে গেছে। পুতিনের নেতৃত্বে রাশিয়া প্রমাণ করতে চাইছে যে মার্কিন একক আধিপত্যের দিন শেষ এবং একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থায় রাশিয়ার প্রভাব উপেক্ষা করার শক্তি কারণেই। কিয়েভের উপর ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের মেরুদণ্ড ভেঙে দেওয়ার মাধ্যমে তিনি মূলত পশ্চিমকে এই বার্তাই দিচ্ছেন যে রাশিয়ার বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু সত্যিটা একটু জটিল। হ্যাঁ, রাশিয়া এগোচ্ছে, কিন্তু অত্যন্ত ধীরে। গত 4 সপ্তাহে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2026 রাশিয়া মাত্র 127 বর্গমাইল এলাকা দখল করেছে। এটা ম্যানহান্টার দ্বীপের মাত্র 8টির সমান। তাহলে পুরো ইউক্রেন দখল করতে রাশিয়ার কত বছর লাগবে? একবার ক্যালকুলেটর বের করে হিসাব করুন তো, আর আমাকে কমেন্টে জানিয়ে দিন। এর মধ্যে আবার মজার একটা ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারি মাঝামাঝিতে এলন মাস্কের স্টারলিংক হঠাৎ রাশিয়ার সৈন্যদের জন্য বন্ধ হয়ে যায়।
ফলে রুশ ড্রোন অপারেটররা 2 সপ্তাহ যোগাযোগ একেবারে হারিয়ে ফেলে। আর সেই সুযোগে ইউক্রেন পাল্টা আক্রমণ করে ঝাপরজিয়া অঞ্চলে বেশ কিছু এলাকা কি করে পুনরুদ্ধার করে। মানে দাঁড়াচ্ছে এই যুদ্ধ ড্রোন, স্যাটেলাইট, ইন্টারনেট আর প্রযুক্তি এখন মাঠের সৈন্যের চেয়ে বড় ভূমিকা রাখছে। এদিকে রাশিয়ার 3টি গুরুত্বপূর্ণ শহর দখলের কাছাকাছি চলে গেছে। দোনেস্কের পেক্রোভস্ক, জাপোরজিয়ার হুলিয়াপোল এবং মিনোগ্রাদ। রাশিয়া মে জুন 2026 নাগাদ আরেকটি বড় আক্রমণ অভিযান শুরু করতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করছেন। লক্ষ্য স্লোভেনিয়াক্স আর ক্রামাতক্স শহর। মানে যুদ্ধ আরো ভয়াবহ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বলেছিলেন 24 ঘন্টায় যুদ্ধ থামাবেন। তিনি কতটা এগিয়েছেন? গত কয়েক মাসে তিনি দফায় দফায় আলোচনা করে গিয়েছেন। প্রথমে আবুধাবিতে 2 বার, তারপর 18 থেকে 19 ফেব্রুয়ারি জেনেভার আলোচনায় রাশিয়ার প্রধান আলোচক বলেছিলেন আলোচনা কঠিন কিন্তু ব্যবসায়িকভাবে ফলপ্রসূ। ইউক্রেনের পক্ষ বলছে নির্দিষ্ট কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে, হোয়াইট হাউস বলছে অর্থবহ অগ্রগতি। কিন্তু সবচেয়ে বড় কোন বিষয় জানেন? ভূখণ্ড কে কতটুকু রাখবে, সেখানেই কোনো অগ্রগতি নেই। কেন জানেন? কারণ রাশিয়া চায় ইউক্রেনের যে 20% ভূখণ্ড রাশিয়ার দখলে আছে সেটা আইনত স্বীকার করুক, মানে রাশিয়ার ম্যাপে সেটা বৈধভাবে রূপ নেয়। এদিকে জেলেনস্কি বলেছেন পরবর্তী শান্তি আলোচনায় ইউরোপকে টেবিলে আনতে চান। আর ঠিক এই সময়ে ফ্রান্সের ম্যাক্রো আর ব্রিটেনের কিয়ার স্টারমার 24 ফেব্রুয়ারি মানে আজ যুদ্ধের 4 বছর পূর্তিতে ইউক্রেনের সমর্থনে বিশেষ ভিডিও সম্মেলন ডেকেছেন। মানে ইউরোপ এবার আরো সরাসরি যুক্ত হতে চাইছে। ট্রাম্প কি এটা মানবেন? সেটাই এখন বড় প্রশ্ন। ইউক্রেনের বিরুদ্ধে শুধু রাশিয়া না, ইউরোপের ভেতর থেকেও চাপ আসছে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো হুমকি দিয়েছেন ইউক্রেনের জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবেন। হাঙ্গেরি বলেছে ইউক্রেনকে দেওয়া 90 বিলিয়ন ইউরোর ইউ লোন ব্লক করবে। কারণটা কি? জানুয়ারিতে রাশিয়ার ড্রোন হামলায় পশ্চিম ইউক্রেনের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা দিয়ে স্লোভাকিয়া আর হাঙ্গেরিতে রাশিয়ার তেল সরবরাহ করা হতো। রাশিয়ার 61% মানুষ সরকারি জরিপে শান্তি আলোচনার পক্ষে। 2 বছরে রাশিয়া থেকে প্রায় 20 লাখ মানুষ দেশ ছেড়ে গেছেন। তরুণ, শিক্ষিত, পেশাদার। রাশিয়া সরকার ক্রমশ সোভিয়েত আমলের মতো পুলিশি রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। কুস্ক অঞ্চলে রাশিয়ার ভেতরেও ইউক্রেনে হামলা চলছে। মানে যুদ্ধ এখন শুধু ইউক্রেনে না, রাশিয়ার মাটিতেও। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধের শেষ কিভাবে হবে? 3টা সম্ভাবনা। নাম্বার 1, কোরিয়ার মতো যুদ্ধ থামে কিন্তু শান্তি চুক্তি হয় না। একটা অস্থায়ী যুদ্ধবিরতি রেখা তৈরি হয়, রাশিয়া যা দখলে আছে তা রেখে দিবে আর ইউক্রেন বাকিটুকু রাখবে। কিন্তু এতে ইউক্রেন ন্যাটোতে ঢুকতে পারবে না, যেটা পুতিনের মূল দাবি। নাম্বার 2, এত ক্ষয়ক্ষতির পর রাশিয়ার অর্থনীতি এক সময় ভেঙে পড়তে শুরু করে, ভেতর থেকে সংঘাত শুরু হয়, সেটাই যুদ্ধের ইতি টানে। কিন্তু এই পরিস্থিতি আসতে আরো বছর, শুধু বছর না, কয়েক বছর লাগবে। সত্যি কথা হলো এই মুহূর্তে কেউ জানে না কোনটা হবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই যুদ্ধ শুধু ইউক্রেনের যুদ্ধ না, এটা বিশ্বের পরবর্তী শৃঙ্খলা কে নির্ধারণ করবে তার লড়াই। আর যুদ্ধের 4 বছর পূর্তি। 4 বছর আগে অনেকে ভেবেছিল ইউক্রেন 1 সপ্তাহে ভেঙে পড়বে। আজও ইউক্রেন দাঁড়িয়ে আছে ক্লান্ত, জর্জরিত, কিন্তু কোন মতে টিকে আছে। এই যুদ্ধের গল্প শেষ হয়নি এবং এর পরিণতি আমাদের সবার জীবনকে প্রভাবিত করবে। তেলের দাম থেকে বৈশ্বিক নিরাপত্তা পর্যন্ত। আপনি কি মনে করেন ট্রাম্পের চুক্তি কাজ করবে? নিচে কমেন্টে বলুন। যদি এই বিশ্লেষণটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কারণ এই তথ্য সবার জন্য জানা দরকার। এবং সাবস্ক্রাইব করুন, আগামীকাল আরেকটি বড় আপডেট আসছে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগে টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, হাঙ্গেরি, পোল্যান্ড, জর্জিয়া, রাশিয়া, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, মিশর, সিরিয়া, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।